বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যয়দীপ্ত উদ্দীপ্ত আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্র হোক সুবিন্যস্ত, নিরাপদ হোক আমাদের আবাসভূমি, প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশ। সবাই সকলের সহযোগী হই, একে 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 অপরের হাতটাকে ধরি, এগিয়ে নিয়ে আমাদের গণতন্ত্রের এই অভিযাত্রাকে। সবাই একে এক একজন প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু কেউ কাউকে যেন শত্রু না ভাবে, এটাই তো আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশার উদ্দীপ্ত আহ্বানে আমি আপনাদের সামনে দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ পনির আবার হাজির হলাম। আমরা আশাবাদী দলে, নিরাশা বা হতাশাবাদীদের দলে আমরা কখনোই ছিলাম না, এখনও নেই। তাই আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন কিছু বলার, আবার কিছু নতুন আহ্বানে সাড়া দেওয়ার। একটি সংকট ছিল, আশা করি সংকটটা একটি পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপির সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, এটা আমরা ধরে নিতেই পারি। বিভেদ বা ডিবেট বাংলাদেশে কারো কাম্য নয়। বাংলাদেশে যেভাবে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি আছে থাকবে, এবং নাগরিক এবং ভিপি নূরের যে দলটি সেটাও থাকবে। পাশাপাশি আরও ছোট ছোট বাম দল, ডান দল যেগুলো আছে, যারা ফ্যাসিবাদের দেওয়া নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারাও থাকবে। এটাই তো প্রত্যাশা আমাদের। এই এই প্রত্যাশা নিয়ে আমি কাউসার আহমেদ পনির দৈনিক স্বাধীন আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমি তো ভাই রাজনীতিবিদ না, আর আমি অত বড় কোনো অ্যাঙ্কারও না যে আপনাদের সাথে কিছু বলবো। আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কিছু কথা বলি, যেটা সাধারণ মানুষ বলতে চায় সে কথাগুলো ভেবে চিন্তে বলি। আজকের সংবাদ, আজকের টপ অফ দ্য নিউজ ছিল যে বিএনপি, জামাত এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্যে বিএনপির দাবি একটাই দাবিটা ছিল যে কোনোভাবেই আপনাকে পদত্যাগ করতে আমরা বলছি না, তবে সংস্কার, বিচার এবং নির্বাচন, তিনটা জিনিস আমরা চাচ্ছি। তবে নির্বাচনের রোডম্যাপটা যেন ডিসেম্বর মধ্যে, সেই দাবিটা জানাচ্ছি, এবং তিনজন উপদেষ্টার পদত্যাগ আমরা চাচ্ছি। আসলে এটা বলার কারণ, একজন উপদেষ্টার পিএসকে বিদেশ যেতে বাধা দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি বিস্তর অভিযোগ পাচ্ছে। এখন ওই পদের থেকে একজন উপদেষ্টার পিএস যদি দুর্নীতি করে, যথারীতি দোষটা উপদেষ্টার উপরে বর্তায়। তার মানে দুর্নীতিতে কোনো না কোনোভাবে সে যোগ না দিলেও তার মন্ত্রণালয়ের দুর্নীতি হচ্ছে, সেজন্য তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত। আর সর্বোপরি বিএনপি চাইলেও একটা, জামাতে ইসলামও বলছে যে নির্দিষ্ট তারিখ না, তাদের সংস্কার, বিচার এবং নির্বাচনটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় সে ব্যবস্থাটা যাতে করে দেওয়া হয়। আর এনসিপি, ওনাদের কথার কিন্তু আমরা একটুখানি দেখতে পাচ্ছি, তারা একটু অহংকার বা দম্ভ করার চেষ্টা করছে, কথাগুলোতে বোঝা যাচ্ছে। ইশরাক হোসেন মেয়র, ঢাকার মেয়র, আদালতে রায় দেওয়ার পরেও তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি যে ফ্যাসিস্ট সরকারের আমলে যত নির্বাচনে সকল নির্বাচন বাতিল করতে হবে। তাদের দাবির মধ্যে দেখুন, জামাত বলছে কি, বিএনপি বলছে কি, তারা বলছে কি, বিচার এবং সংস্কার করার পরে নির্বাচন দিতে হবে। কোন নির্বাচন? মানে সংসদ নির্বাচন না, সাথে গণপরিষদ বা জাতীয় নির্বাচনের বাইরে যে অন্যান্য নির্বাচন করেছে তারা সেটা চাইছে এবং ইঙ্গিতটা দিচ্ছে। আবার বলছে তারা, আমরা কাউকে শত্রু ভাবছি না। শত্রু তো আপনাদেরকে কেউ বলছেও না, আপনাদের শত্রু বলা তো আমাদের দরকারও নেই। কিন্তু একটু দেখা যাচ্ছে একটু সমস্যা আছে। এনসিপি আসলে কী প্রমাণ করতেছে জানি না, জুলাই বিপ্লবের স্পিরিটটা ওনারা পুরোপুরি ধরে রাখতে পারছেন না, এটা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। ওনারা জুলাই বিপ্লব, ওনারা ইউনূস সাহেবকে ক্ষমতা এসেছেন, ওনারা বিপ্লব ঘটিয়েছেন, ওনারা হাসিনা ফ্যাসিস্টকে হঠাৎ পেরেছেন, পুরা কৃতিত্বটা ওনারা এনসিপিরা নিয়েই নিচ্ছেন।
আমি বলছি জামাত ইসলামের ছাত্র শিবির আছে, বিএনপির ছাত্রদল আছে, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নামে একটা ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে। বিভিন্ন ফ্যাসিবাদের দোসররা ব্যতীত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ব্যতীত বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্ররা ছিল। সুতরাং এনসিপি আজকে একটি দল করে তারা এখন সকল কৃতিত্ব তারা নিয়ে নিচ্ছে, এটা আসলে একটু একটু দেখতে অন্যরকম লাগছে না? নিজেদেরকে বড় ভাবছে, বাকি ছাত্ররা তার বানের জলে ভেসে আসেনি, তারাও কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং সর্বদলীয় ছাত্রর সাথে তারা যুক্ত হয়েছিলেন। আন্দোলনটা এই জন্য বেগবান হয়েছে, গতি পেয়েছে এবং সাফল্য পেয়েছে। এখন শুধু এনসিপিরা বলছে আমরা আন্দোলন করে ফেসিসকে তাড়িয়েছি এবং আমরাই ইউনূস সরকার সাহেবকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। তার মানে কি ভাই, তার মানে কি? এই কথাগুলো আসলে একটু বলার আগে একটু হিসাব কিতাব করে বলা উচিত। ছাত্র জনতার বিপ্লব বলা যেতে পারতো আমরা ছাত্র জনতারা মিলে এই বিপ্লবটা ঘটিয়েছি, কিন্তু সকল কৃতিত্ব তো নিজেরা একা কাঁধে নিয়ে নিচ্ছেন। এতে করে কিন্তু সংকটটা বাড়ছে, সংকটটা কমছে না। আর আপনারা কি বলছেন, নির্বাচন সকল নির্বাচন বাতিল করতে হবে। সকল নির্বাচন তো অটোমেটিক বাতিল হয়েই আছে, এটা আবার বলার কি আছে আমি বুঝলাম না। মানে কি, ইশরাককে এখন আপনারা মেয়র হিসেবে দিতে চাচ্ছেন না, কিন্তু নগর ভবনের প্রতিটা কর্মকর্তা কর্মচারীরা এখন আন্দোলন করছে, তারা ইশরাক সাহেবকে মেয়র হিসেবে চাইছে। আর আপনি তাদের থেকে সাধারণ বিএনপি নেতাগুলোদের কথা বাদই দিলাম, তাদের মতামতগুলো, তাদের কথাগুলো কি শুনছেন না? নাকি আপনি ঘোলা পানিতে মৎস্য শিকার করার অপচেষ্টা করছেন কিনা সেটা একটু ভেবে দেখা উচিত। তবে ইউনূস সাহেব পদত্যাগ করছেন না, এটা আমাদের সবচেয়ে বড় আশার কথা। এটা একটি সুখবর। সংঘাত এবং সংকটের কিছুটা নিরসন হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই সংকটটা যাতে নিরসন হয়ে যায়, এই সংকটটা যেন আর নতুন করে সৃষ্টি না হয়, একটা সবাই মিলে ঐক্যমত্য করে একটা সহজ সমাধানের ব্যবস্থা করা হোক। তাহলে তৃতীয় পক্ষ অন্য কোনো দেশ আমাদের রাজনীতিতে নাক গলাবে না, এটাই স্বাভাবিক। এটা বলার অপেক্ষা রাখে না। তাই বলছি, ঘোলা পানিতে মৎস্য শিকার না করতে পারলে আমাদের দেশের, রাষ্ট্রের, জনগণের এবং সর্বোপরি মেহনতি মানুষগুলো নিশ্চিন্তে থাকতে পারবে, তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে, রাস্তাঘাটে যানজট এগুলো থাকবে না। এক এক দল এক এক রকম দাবি নিয়ে হাজির হচ্ছে, ইউনূস সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে, এটাও কিন্তু আমরা মানছি না। ইউনূস সরকারকে তার মতো কাজ করতে হবে। হ্যাঁ, প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা মন্ত্রী পরিষদ, যেহেতু এটা নির্দলীয় সরকার বা অন্তর্বর্তী সরকার বা ভারপ্রাপ্ত সরকার, যেই নামই ডাকা হোক, দায়িত্বপ্রাপ্ত সরকার যেই নামই ডাকা হোক, প্রতিটা সরকারে কিছু কিছু দু একজন লোক একসময়ে বের হয়ে যায়, যারা নিজেকে সংবরণ করতে পারে না, ক্ষমতার দাপটে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই অনেক সময় তারা চাপে থেকে অনেক সময় উদ্ভট কিছু কর্মকাণ্ড করে ফেলে না চাইলেও। তাই তারা যেহেতু তাদের এই দায়িত্বগুলো পালন করতে তারা বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ হচ্ছে, আমার মনে হয় তাদের উচিত হবে এই দায়িত্বগুলো ছেড়ে দিয়ে যোগ্য এবং দক্ষ ব্যক্তিকে সেই দায়িত্ব পূর্ণবল করা হোক। বাংলা বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। আশা করি আমাদের উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সে ব্যাপারটা দেখবেন এবং জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না, সেই ব্যাপারটা উনি একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, ইশরাক হোসেনকে নিয়ে আর রাজনীতিটা আমরা দেখতে চাচ্ছি না। জনগণ তথা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের সমুদয় কর্মকর্তা কর্মচারীরা যে দাবিটা করছে, তাদের দাবিটা মেনে নিলে হয়তো সংকটটা থাকবে না, একটা সহজ সমাধানের রাস্তা তৈরি হবে। কিন্তু তারপরও ঘোলা পানিতে মৎস্য শিকারটা না করলে রাষ্ট্রের জন্য উপকার হবে, রাষ্ট্রের জনগণ একটু স্বস্তি পাবে। হাজার কথার ভিড়ে আমি একটু বলতে চাই, সবাইকেই বলতে চাচ্ছি, আমি বিএনপির কিছু নেতাকর্মী আসলে যারা দলের, যেহেতু কমিটি গঠিত হয়নি, তারা দলের সঠিক পরিচয়টা দিতেও পারছে না, তবে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অপচেষ্টা করছে, এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি চাইব
এখনই সময়, যারা চাঁদাবাজি করবেন, চাঁদাবাজি করার যাদের ইচ্ছে আছে, তারা দয়া করে বিএনপির নামটাকে ব্যবহার করবেন না। নামটা মুছে দিয়ে আপনারা চাঁদাবাজি যদি করতে পারেন করেন, কিন্তু দলের বদনামটা করবেন না। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিতর্ক সৃষ্টি হচ্ছে, জনগণের মন থেকে আস্থা হারাচ্ছে। সেই আস্থাটা হারাতে দেওয়া যাবে না। 16টি বছর আপনারা যারাই বিএনপি নেতাকর্মী আছেন, আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিলেন, তো এই বদনামটা কামানোর জন্য না। হ্যাঁ, তাই বলছি, সন্ত্রাস, চাঁদাবাজি এসব কর্মকাণ্ড বাদ দেন। আর আমি হাইকমান্ড সহ দলের নীতি সবার কাছে সবিনয় নিবেদন জানাবো, এখনই সময় দলের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করুন, তাদেরকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসেন। আর যারা আওতার বাইরে, কন্ট্রোলের বাইরে, তাদেরকে বহিষ্কার করে দিতে হবে দলের ভালোর জন্য, দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য, জনগণের মনে আস্থা ফিরিয়ে আনার জন্য। নাহলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে। অনেকেই এই 2-4 জন চাঁদাবাজের কারণে পুরা দলকে, বিএনপিকে কাট করে তুলছেন, অনেকে ছিছি বলছেন বা বিএনপির নামে পুরো বদনামটা দিয়ে দিচ্ছেন। কিন্তু হাতে গোনা কয়েকজন হয়তো বা চাঁদাবাজি করে থাকে, করতে পারে, কিন্তু তার চাইতে বেশি দুর্নীতি কিন্তু এখন হচ্ছে। যে একজন উপদেষ্টার পিএসকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, তার মানে এতে প্রতীয়মান হয় যে দুর্নীতি শুধু চাঁদাবাজি ওখানে হচ্ছে, কিন্তু এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতিগুলো কিছু কিছু জায়গায় হচ্ছে। ওগুলো চাই না, রাস্তার চাঁদাবাজ চাই না। কিন্তু আমার কথা থেকে শুনবে না, তবু আপনাদের উদ্দেশ্যে বলছি, চাঁদাবাজরা আসলে কি করে জন্ম হলো। কারণ চাঁদাবাজরা জন্ম হয়েছে যারা চাঁদা দেয় তাদের কারণে। বিশ্বাস হচ্ছে না? সহজ করে দিই। বিভিন্ন জায়গাগুলো একসময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করে হাট বাজার, ফুটপাত ইত্যাদি সৃষ্টি করে, গ্যারেজ, সরকারি জায়গায় ওই রিক্সা স্ট্যান্ড, ওই সিএনজি স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন খালি জায়গা, সরকারি জায়গায় এগুলো রেখে চাঁদাবাজির ব্যবস্থা করেছিলেন। এখন কথা হলো, ওই সব জায়গায় যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ওইসব জায়গায় থাকতো এবং চাঁদা দিত, তারা কি করেছে জানেন? এখন বলছে, বিএনপি নেতাকর্মীদের কাছে গিয়ে বলছে, ভাই এতদিন তো আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়েছি, এখন আপনারা আছেন, আপনাদেরকেই ব্যবস্থা করে দিব না, আমরা যদি ওখানে থাকতে পারি। আপনি কি ভাবছেন? কথাটা বুঝতে পারছেন না? যারা চাঁদা দেয় তারাই জোর করে তাদের চাঁদা দিচ্ছে, এই কারণে তারা চাঁদা নিচ্ছে। কেউ যদি ভেবে থাকে তারা চাঁদা দাবি করছে, তাদের উপরে জোর করে চাঁদা নিচ্ছে, এই ধারণাটা ভ্রান্ত এবং ভুল। তাই যারা চাঁদা দিচ্ছে, যারা চাঁদা নিচ্ছে, তারাও সম অপরাধী। যারা চাঁদা দিচ্ছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যে লোভ দেখাচ্ছে, তারা চাঁদাবাজি করার জন্য বিভিন্ন সংগঠনকে ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও শাস্তি হতে হবে। যদি তা না হতো, দেখেন ফুটপাতগুলো সেই জায়গায় আছে, সেখানে আছে অবৈধ দখলদার সিএনজি স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, তারপরে রিক্সা ভ্যান স্ট্যান্ড, বিভিন্ন বাস স্ট্যান্ড, যেখানে সরকারি জায়গার মধ্যে এগুলো রাখা হয় বা চলাচল করা হয়, সেখানেও আওয়ামীদের রেখে যাওয়া ওই জায়গাগুলো এখনও ওভাবেই আছে। আর তারা নিজেরা বাঁচার জন্য বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীদের চাঁদা দেওয়ার চেষ্টা করছে। এখন একটা কথা, আমরা তো ভাই মানুষ, কেউ যদি সে দেয় আমাদের কাছে পয়সা পাতি এনে দেয়, তখন তো সবার কথা বলছি না, অনেকেই এটা ফিরিয়ে দিতে পারে না। কিন্তু যারা চাঁদা দিচ্ছে তাদের বিচার আগে করতে হবে, যারা চাঁদা দিচ্ছে তাদের বিচারও করতে হবে, তাহলে সংকটটা দূর হয়ে যাবে। আওয়ামীরা চাঁদাবাজের রাস্তা করে দিয়ে গেছে, রাজত্ব করে দিয়ে গেছে, এখন ওই যারা চাঁদা দিয়েছে তারা এখন বিএনপিদের বাড়িতে নিয়ে চাঁদা দিয়ে আসছে, যারা তারা ওখানে থাকতে পারে, কেউ যাতে ঝামেলা না করে। এটার দিকেও খেয়াল রাখতে হবে। শুধু এক পক্ষকে চাঁদাবাজ দাবি করলে হবে না, যারা চাঁদা দিচ্ছে তারাও সম অপরাধী। সর্বোপরি আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি, যদিও কেউ আমার কথা শুনবে না বা কারো শোনার মতো সময়ও নেই, সেটা আমি জানি, তবে আমি বলছি, অবৈধভাবে যেখানে দোকানপাট, ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং তারা বসে আছে, তারা চাঁদা দিচ্ছে, সেই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করতে হবে, সেখানে কাউকে বসতে দেওয়া যাবে না। ওগুলো না থাকলে কেউ চাঁদা দিবেও না, কেউ চাঁদাবাজ জন্ম হবে না। আপনি একটু খেয়াল করবেন, দেখবেন না কারো রানিং দোকানের মধ্যে যে ব্যবসা করছে এবং বৈধ দোকান, সেখানে গিয়ে কেউ চাঁদা চাচ্ছে, খেয়াল করে দেখবেন নাই? যেখানে অবৈধ জায়গা, অবৈধভাবে যারা বসবাস করছে বা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, অবৈধ জায়গায় অবৈধ কাজ হয়। তো অবৈধ কাজগুলো দূর করে দিন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। মাদকের আস্তানাগুলো গুড়িয়ে দিন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তাহলে কারো উপরে দোষ বর্তাবে না।
কিছু একটি পক্ষ থাকে তাদের দোষ খুঁজে বের করা, কিন্তু দোষের গভীরে প্রবেশ করার চেষ্টাটাও ওনারা করেন না। চাঁদাটা আসলে কেন নিচ্ছে, কি করে চাঁদারা আসছে, কেনই বা তারা চাঁদা দিচ্ছে। আপনি বিভিন্ন জায়গায় যান, ফুটপাতগুলি আমি দেখেছিলাম গুলিস্তানে সেদিন ভাঙচুর হয়েছিল, আবার পরের দিনকে যেখানকার সেখানে ঠিক মতোই আছে। বিভিন্ন বাজারগুলো মিরপুর এতে শুরু করে বিভিন্ন জায়গায় যে ফুটপাতগুলো রয়েছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে ফুটপাতগুলো রয়েছে, তাদেরকে উচ্ছেদ পুলিশ করছে না, তারা ওখানে বসছে যে কোনোভাবে বিভিন্ন নেতাদেরকে ম্যানেজ করছে, তাদেরকে জোর করে চাঁদা ধরিয়ে দিচ্ছে, তাই চাঁদাবাজের জন্ম হচ্ছে। এই দিকগুলো কেউ খেয়াল করে না, শুধু বলে চাঁদাবাজি করছে। কেন তারা চাঁদা দিচ্ছে, তাদেরকেও শাস্তি দিতে হবে। তারা যদি চাঁদা দেয় না, দিতে না দিত, তাহলে চাঁদা নিত না। আর তারা চাঁদা দেয় নিজেরা ভালো থাকার জন্য, অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, অবৈধ স্থানে বসবাস করার জন্য। তারাও তো সমঅপরাধী। সুতরাং এদেরকেও রুখে দিতে হবে, প্রতিহত করতে হবে। সর্বোপরি আমি বিএনপিকে বলছি, যারা চাঁদাবাজি করে তারা যত ত্যাগী নেতাই হোক, চাঁদাবাজি করে দলের বদনাম করছে, সুতরাং তাদের ত্যাগগুলো আর ত্যাগ থাকছে না, সেটা বদনামের উপর নিচ্ছে, দুর্নাম হচ্ছে দলের, জনগণ অনাস্থা তৈরি হচ্ছে। তাই তাদেরকে স্থগিত করে দেন, বহিষ্কার করেন, বা তাদের পদ পদবীকে বাদ দেন, যা কিছু করেন। দলের আর ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া যাবে না। এতে করে সংকট হবে, বিশাল সংকটের সৃষ্টি হবে, সেদিকে সবার সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আসা যাক আমাদের সবচেয়ে আশার কথা। আজকে আমাদের ইউনূস সাহেবের সাথে বসতে গিয়েছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন সাহেব। আমাদের নীতি নির্ধারক জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার এই উদ্যোগকে আমরা ভূয়সী প্রশংসা করছি। এই জন্য ফখরুল ইসলাম বা অন্যান্য লোককে, মির্জা আব্বাসকে ওখানে যেতে দেওয়া হয়নি। তারা বিএনপির জন্য কোনো ভালো কিছু করতে পারেনি, বিএনপির বদনামগুলোই তারা করে গেছেন। বিএনপির দলটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, চাঁদাবাজদেরকে তো ওনারা প্রতিহত করতে পারেননি। তাই ওখানে যাওয়ার মতো তাদের যোগ্যতা যে নাই, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং খন্দকার মোশাররফ সাহেব এবং ডক্টর আব্দুল মঈন খান এবং সালাউদ্দিন সাহেবকে ওখানে পাঠানোতে আমরা আসলে বিএনপিকে সাধুবাদ জানাচ্ছি। এটাই হলো সঠিক রাজনীতি, সঠিক বিচক্ষণ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই উক্তিটি করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সেটার প্রমাণ দিয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এগিয়ে যাবে, গণতন্ত্র পুনরুদ্ধিত হবে, জনগণ তার ভোটের অধিকার ফিরে পাবে, মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা পাবে, এবং গণতন্ত্রের সাথে জনগণের ভাগ্যর পরিবর্তন ঘটবে। ঘরে ঘরে চাকরি, কর্মসংস্থান সৃষ্টি হবে, এই আশাটাই ব্যক্ত করছি। আর আমি চাইব আমাদের বিএনপি নীতি নির্ধারক এইদিকে একটু খেয়াল দিক। আর আমি এটাও চাইব এনসিপিকে যে সংঘাতের পথে না এসে সমঝোতার পথে আসুন, ঐক্য গড়ে তুলুন। আপনারা বলেছেন ফ্যাসিস্টদেরকে প্রতিহত করার জন্য। হ্যাঁ, ফ্যাসিস্টদের প্রতিহত করতে গেলে ফ্যাসিবাদের যত পুনরুত্থান না ঘটে, এটা যদি চান তাহলে সকলে মিলে একটি ঐক্য গড়ে তুলুন এবং খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, এবং সকল বিচার এবং সংস্কারগুলো পাশাপাশি যাতে হয়, সবাই ঐক্যমত গড়ে তুলে আলোচনার মাধ্যমে এই সংকটগুলো সমাধান করুন। আমরা শাহবাগে আর কোনো আন্দোলন দেখতে চাই না, আমরা যমুনায় কোনো আন্দোলন দেখতে চাই না, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে, কোনো আন্দোলন আমরা দেখতে চাই না। ঐক্যমত গড়ে তুলুন, বাংলাদেশের মানুষকে স্বস্তিতে চলাফেরা করতে দেন, কারণ তাদের জন্য তো আপনারা কেউ কিছু করতে পারবেন না। যেখানে যাচ্ছেন সেখানে নিজের আখের টেগু যাচ্ছেন। জনগণের সমস্যাগুলো আপনারা নিয়ে ভাবার এখন সময় নেই। নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে পড়ে আছেন। না গ্যাসের দাম কমছে, না বিদ্যুতের দাম কমছে, না বিভিন্ন দ্রব্যমূল্যের দাম এখন আর কমছে। একটা সময় গিয়ে কমেছিল, সেখানেই পড়ে আছে। তেলের দাম এখনও 200 টাকা প্রায়, চালের দাম 80 টাকা 90 টাকা গিয়ে কিনতে হচ্ছে। এই সংকটগুলো আপনাদের চোখে পড়ছে না। আপনাদের সংকট একটাই, বিচার করো, নির্বাচন বন্ধ করো এবং সংস্কার করো। কিন্তু একটি দলের মুখেও শুনতে পাইনি, যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করেছে ক্ষমতায় আসলে আমরা বেকার ভাতার ব্যবস্থা করব, শিক্ষিত বেকারদের, এবং অবশ্যই সবার আগে টার্গেট থাকবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কিন্তু এনসিপি বা জামাতের মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনছি না। তারা আসলে কী চাচ্ছে, কী বোঝাতে চাইছে আমরা বুঝতে পারছি না। আপনারা
বিপ্লব ঘটিয়েছেন কিন্তু জনগণের উন্নয়নের ব্যাপারে কথা বলবেন না, সেটাও তো ভাই ঠিক নয়। রাষ্ট্র ক্ষমতা কি, কে গেল, কে সিটি মেয়র হলো, কে সিটি মেয়র হবে, কে শপথ নিবে, এইসব নিয়ে আপনার মাথা ব্যথা কেন? বাস ভাড়া কমান, জনগণের ভোগান্তি কমান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং জনগণ কী করে অভাবে না থাকে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করুন। তাহলে জনগণের রায় পাবেন, জনগণের সাধুবাদ পাবেন, জনগণ আপনাকে পছন্দ করলে ভোটটা দিয়েও দিতে পারে, তার সে কথা না। কিন্তু সবার আগে তিনজন যে বিতর্কিত হয়ে গেছেন উপদেষ্টা, তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা চাইব ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচনটা হয় সে ব্যবস্থা সরকার করে দেওয়ার, এবং বিচার এবং সংসদ দুটোই যাতে পাশাপাশি চলে সেই চেষ্টাটা করব। আর সংঘাত বিশ্বময় অনেক সমস্যা হচ্ছে, ভারত পাকিস্তানের দ্বন্দ্বটা হচ্ছে। আসলে ভারত কী চাচ্ছে জানি না, ওই তার একগুঁয়ে ভাবটা এখনও যাচ্ছে না, আর তাদের মিডিয়ার মিথ্যাচারগুলো এখনও যাচ্ছে না। ভারতের সবচেয়েতে আমরা কথা বলতাম বাংলাদেশে যারা বসবাস করি যে ভারতের মিডিয়া হলো আসল মিডিয়া, তারা সত্যটা সরকার যেই হোক সত্যটা সহজ করে তুলে ধরে। এখন এনডিটিভি, আজ তাক, জি নিউজ, জি বাংলা নিউজ, এই নিউজ চ্যানেলগুলো সহ আরও যে আরেকটা আছে না রিপাবলিক টিভি, এইসব চ্যানেলের সংবাদগুলো দেখলে এখন হাসি পায়। এত তথ্য প্রমাণ থাকার পরে তারা মিথ্যাচার করেই যায়। আসলে কী বোঝাতে চাচ্ছে তারা বিশ্ববাসীকে? তারা তো দিন দিন পচেই যাচ্ছে এই মিথ্যাচারগুলো করতে করতে। ভারত পাকিস্তান দ্বন্দ্বটা আমরা চাই না, যুদ্ধটা আমরা চাই না, তবে ভারত এখন নাকি বলছে তারা আজাদ কাশ্মীর গিয়ে দখল করবে, হ্যান করবে, ত্যান করবে, পাকিস্তানকে দেখে নেবে। আপনার পাশে কোনো একটি রাষ্ট্রকে এখন আমরা খুঁজে পাচ্ছি না, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো একজন রাষ্ট্র খুঁজে পাচ্ছি না। একা চলা যায় না, বিশ্ব রাজনীতি, বিশ্বমঞ্চে কখনো কেউ একা চলতে পারেনি। কোনো না কোনো রাষ্ট্রের সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে, তাদেরকে নিয়েই রাষ্ট্র পরিচালিত হয় এবং এই বিশ্ব রাজনীতি পরিচালিত হয়। কিন্তু আপনি একা মোদি সাহেব বা ভারত একা একটি রাষ্ট্রকে ঝাঁপিয়ে পড়লে সুবিধা করতে পারবেন না। এতে করে আপনাদের সমস্যা সৃষ্টি হবে, সংকট সৃষ্টি হবে। 6টি রাফায়েল সহ, মিগ-20 সহ এবং আপনার প্রতিরক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এরপরও আরও অনেক কিছু ধ্বংস হয়েও যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তবে সংকটটা সমাধান করার জন্য রাষ্ট্রনেতাদের, বিশ্ব নেতাদের সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই ভারত পাকিস্তান সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলেন। আমরা দক্ষিণ এশিয়া যারা ছোটোখাটো রাষ্ট্র আছে তারা একটু চিন্তিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, সেদিকে খেয়াল রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এগিয়ে যাবে বাংলাদেশ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, জনগণ তার ভোটের অধিকার ফিরে পাবে, বাংলাদেশের দারিদ্র্যমুক্ত হয়ে রাষ্ট্র পরিচিত হবে সে আশা করি, এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা সেটা প্রত্যাশা করি। যারা চাঁদা দেয় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যারা চাঁদা নেয় তাদেরকেও শাস্তি দিতে হবে, এই প্রত্যাশাটাই করি। যারা চাঁদাবাজ বানাচ্ছে তাদেরও শাস্তি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ, যাত্রাবাড়ি, ঢাকা। সবাই ভালো থাকবেন।